সব যুদ্ধ প্রচার, সব চিৎকার আর মিথ্যে আর ঘৃণা এসব আসে সর্বদা তাদের কাছ থেকে যারা নিজেরা যুদ্ধ করছে না, বলেছিলেন জর্জ অরওয়েল। যুদ্ধের জেতা হারার মাঝে যে ক্ষুধা, বাসস্থানের ধ্বংসস্তূপ, সাধারণ মানুষের সম্পদ লুট, যারা মসনদে বসে যুদ্ধ করায় তারা সেসব সহজেই এড়িয়ে যায়। আর আমরাও দূর থেকে বসে যুদ্ধকে অনেক সময় বিনোদনের মতো দেখি। কিন্তু এই যুদ্ধের আড়ালেই ব্রিটিশ এবং ভারতীয় পুঁজিপতিরা কেড়ে নিয়েছিল আমাদের ফসল, যার ফলেই ঘটেছিল ভয়াবহ 43-এর মন্বন্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে তারা ছিনিয়ে নিয়েছিল আমাদের মেহনতের সোনার সম্পদ, আর আমাদের দিয়ে গিয়েছিল শুধু মায়ের ক্ষুধার্ত সন্তানকে বাঁচানোর আর্তনাদ আর পঙ্গপালে ভরা গ্রাম শহরের আকাশ। ঠিক যেমন আজ আমরা দেখি প্যালেস্টাইনে 5500 কিলোমিটার আর 82 বছরের দূরত্বে ইতিহাস মিলিয়ে দিয়েছে এক সূত্রে, রাইট। 1943 বেঙ্গল ফ্যামিন আর আজ যা প্যালেস্টিনে ঘটছে, এই দুটো যেন ইতিহাসের পাতায় মিল খেয়ে এক ধাগায় বেঁধে গেছে। যখন শহরে সবাই দুর্গাপুজোর আনন্দে উৎসবে মাতোয়ারা, যখন চারিদিকে আলো রসনাইয়ে জাঁকজমক, তখন কলকাতা শহরেই এই পুজো পান্ডালটি একটু আলাদা। এখানে ঢাকের আওয়াজের জায়গায় রয়েছে কারোর গলার স্বর। আসবো তার সম্বন্ধে বিস্তারিতভাবে। আমি রয়েছি বেহালার ফ্রেন্ডস ক্লাবে, এবং এখানে প্রবেশ করলে আপনি পাবেন বুঝতে যে এটা প্যালেস্টাইন এবং বেঙ্গল ফেমিনকে একসাথে জুড়ে দিয়েছে। আপনি প্রবেশ করলেই দেখবেন একদিকে রয়েছে একটা বড় ভাঙা দেওয়ালের অংশ, যেমনটি আমরা ছবিতে দেখেছি। লেখা রয়েছে বড় বড় করে জেনোসাইড। যে জেনোসাইডের গল্প আজ বহু মিডিয়া দেখায় না, যে জেনোসাইডের অনেক না বলা গল্প হয়ে রয়ে গেছে, সেই জেনোসাইডকে তুলে ধরবার চেষ্টা করেছে বেহালার ফ্রেন্ডস ক্লাব। এখানে প্রবেশ করলেই আপনি দেখবেন ওই বাংকারে থাকা বন্দুক, মিসাইল, যুদ্ধের সমস্ত অস্ত্র। আর আরেকটু প্রবেশ করলেই আপনি ডান হাতে পাবেন একটি কবিতা, যে কবিতাটি এখন ঢাকের জায়গায় আওয়াজ হয়ে ধ্বনিত হচ্ছে এই মণ্ডপে। তাদের উদ্দেশ্য একটাই, যে যদি এখানে লক্ষাধিক মানুষ রোজ আসে, তাদের মধ্যে থেকে যদি 10 জনও বাড়ি ফেরত গিয়ে মনে রাখে প্যালেস্টাইনের কথা, তাহলে হয়তো চারিদিকের এই নিস্তব্ধতার মধ্যেও প্যালেস্টাইন একটু আওয়াজ পায়, গাজা একটু আওয়াজ পায়। এই কবিতাটি লিখেছে নামা হাসান, ইংলিশে ফেস টু ফেস। আই ইন্ডালজ মাই হাঙ্গার, I imitate a spike of wheat in its dance. I kiss the mouth of a bird that visits my abode each morning, yet I could not become a loaf. Bread has its own rituals, long exhausted from the land. তার বাংলা অনুবাদটি রয়েছে এখানে। আমি আদর করি আমার ক্ষুধাকে, শীষের দোলায় আমি নেচেছিলাম, ভোরের চুরাইয়ের ঠোঁটে রেখেছিলাম চুমু, তবু রুটি হতে পারিনি আমি। রুটির নিজস্ব এক আচার আছে, যা হারিয়ে গেছে দেশ থেকে। প্রেমিক হতে চাইলে ধুয়ে নাও মুখ, আলোকে দাও সুযোগ, তার গালের তোলে রাখো এক দানার গম, তারপর হাসতে দাও তাকে। ক্ষুধার্তদের জন্য আমাকে বোঝাতে চেয়েছিলে তুমি, এক মুঠো লবণ দিয়ে, একটি গান দিয়ে, আর একটা সমুদ্র দিয়ে। কিন্তু মাছেদের মত ছিল আলাদা। আমরা উপযুক্ত কেবলই ডুবে যাওয়ার জন্য। ধরে রাখো এক টুকরো রুটি, কারণ খড়কুটো ভেসে থাকে না বেশিক্ষণ। এই কবিতাটি বলেছে নামা হাসান, আর রেন্ডিশনটি রায়দা গাজালে। নামা হাসান নিজে একজন প্যালেস্টিনিয়ান ওম্যান, এবং তিনি আজ গাজা স্ট্রিপের বাইরে নিজের সন্ততিদের নিয়ে থাকছেন একটি রেফিউজি ক্যাম্পে। গল্পটা শুধু নামার নয়, গল্পটা প্রত্যেকটি মানুষের, যারা হিউম্যান সাফারিংকে খুব কাছ থেকে দেখেছে, যারা প্রতিদিন লড়াই করছে বেঁচে থাকার জন্য, আর লড়াই করছে একলা, কারণ যাদের কর্তব্য তাদের আওয়াজ হয়ে ওঠা, তারা হয়তো হারিয়ে গেছে অ্যাবসলিউট সাইলেন্সে। এখানে যেটা দেখছেন, এই টিভির মতো রাখা অনেকগুলো কাঠের বাক্স, যাকে আমরা সচরাচর বলি বোকা বাক্স,
এখানে বোকা বাক্স একটা কাঠের বাক্সে পরিণত হয়েছে, একটা পোচ, একটা ডিমের ছবি, আর সবগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কারণ এই টিভি মেইন স্ট্রিম মিডিয়ার কাজ করে। এই টিভি থেকে আমরা শুধু সংবাদ পাই না, এই টিভি থেকে আমরা সচেতন হতে পারি, এই টিভিতে আমাদের নিজেদের আওয়াজকে আরও বেশি মজবুত করতে পারি। কিন্তু এই টিভি যখন নিজেদের স্বার্থ চরিতার্থে আপনার আওয়াজ না হয়ে নিজেদেরই অন্য সুর, অন্য গান গাইয়ে আপনার আওয়াজকে দাবাবার চেষ্টা করেছে, তখন এই টিভি শুধু বোকা বাক্স নয়, এই টিভি এক ক্রাইমে পার্টিসিপেট করেছে, ক্রিমিনালের মতো। তাই মেইন স্ট্রিম মিডিয়ার উপর যে অভিমান, তারা ধর্মের নিরিখে আওয়াজ ওঠানোকে প্রাধান্য দিয়ে রাজনীতির উদ্দেশ্যে যখন সাধারণ মানুষের আর্তনাদকে দাবিয়ে দিয়েছে, তখন তারা নিজেদের কর্তব্য থেকে বঞ্চিত হয়েছে। এখানে যখন আসবেন আপনি অনেক কিছু দেখতে পাবেন। ওই যে 43-এর মন্বন্তর, ধানের গমের বস্তা, সব কিছুই দেখতে পাবেন। আর চারিদিকে দেখতে পাবেন আমাদের ইতিহাসের পাতার ওই মর্মান্তিক দিনের গল্পগুলো, যেগুলো বাচ্চারা হয়তো পড়ে পরীক্ষায় পাশ করবার জন্য, কিন্তু যারা সেই জীবনকালে বেঁচেছেন এই মুহূর্তটি, তারা আজ বেঁচে নেই। বহু মানুষ মারা গেছিলেন ওই সাফরিংয়ের সময়, কিন্তু তারা জীবনের পরীক্ষায় বেঁচে থাকার লড়াইয়ে পাশ করতে পারেনি। চারিদিকে রয়েছে এরকম আঁকা আর্টিস্টের নিজস্ব চিন্তাধারা, মডার্ন আর্টিস্ট্রি দিয়ে চারিদিকে ভরিয়ে দেওয়া হয়েছে। বারবার করে বেঙ্গল ফেমিন এবং গাজাতে যে নৃশংস অত্যাচারের গল্প আমরা দিন প্রতিদিন শুনতে পাচ্ছি ফরেন মিডিয়া থেকে, দুটোর মধ্যে একটা ব্লেন্ড করাবার চেষ্টা করেছে। আর সবথেকে আশ্চর্যকর জিনিস, এই থিমের লড়াইয়ে অনেকে মা দুর্গার রূপটা এক রাখার চেষ্টা করেছে। থিমে বহু মা দুর্গার বহু রূপ থাকা সত্ত্বেও যে দুর্গা মাকে, প্রতিমাকে পুজো করা হয়, সে দুর্গা মায়ের যে রূপ সেটা এক রাখা হয়। কিন্তু এখানে আমাদের মা দুর্গা দশভুজা নয়, এখানে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন এই রূপে। গলায় নেই কোনো অলংকার, পিছনে নেই চালচিত্র, নয় এ সাবেকি রূপ, রয়েছে এই একই মূর্তির পায়ের তলায় ঘট, নেই সেই সাবেকি প্রতিমা বা তার ছোট রূপ। কারণ মা দুর্গা এখানে পূজিত, তিনি অলংকারে ভূষিত হলেও যে আকাশের তলায় উনি আছেন, এই একই আকাশের তলায় পৃথিবীর অন্য কোনো কোণায় তারই সন্তরীরা কষ্ট পাচ্ছে, যেমন গাজায়। তাই মা দুর্গা, যাকে আমরা পূজা করি, তিনি একজন ওয়ারিয়র, লড়াকু মা। তিনি নিজের সন্তানদের বাঁচাবার জন্য লড়তে পারেন, তাদেরকে বাঁচাতে পারেন, শেল্টারে রাখতে পারেন, সব কিছু করতে পারেন। আর যদি গোটা পৃথিবীর মা হন মা দুর্গা, আমরা হই সবাই তার বাচ্চা, ধর্ম নির্বিশেষে, ধর্ম জাত নির্বিশেষে, তাহলে এই মায়ের সন্তানদেরকে মারা হচ্ছে কেন? এই প্রশ্নটাই হয়তো নীরবভাবে তুলে ধরেছে এখানকার আর্টিস্ট। এখানকার মায়ের রূপ এরকমই, দেখে মনে হবে হয়তো কোনো জায়গায় ক্ষতবিক্ষত, আঘাতটা হয়তো মনের ভিতরে। হাজারে হাজারে নিষ্পাপ শিশু, তারা হয়তো কথাও বলতে পারে না, তারা গাজায় মারা গেছে, তারা বোমে মারা গেছে, যে বোম তারা চোখে দেখতে পায়নি, আসছে তাদের দিকে। তাদের স্কুল এখন একটা গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে, যেই জায়গায় তারা খেলতো সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক বাচ্চা বিল্ডিংয়ের তলায় এসে, রাবেলের নিচে এসে মারা গেছে। তাই মা খুশি থাকতে পারে কি করে? তাই এখানে এই মণ্ডপের অন্তর্মহলে এই সুরটা শুনতে পাবেন, হৃদয় বিদারক একটি সুর, বারবার মনে করাবে মানুষ হিসেবে, দেশ হিসেবে, এই পৃথিবী হিসেবে আমরা কতটা হারিয়েছি।
যেই সাবজেক্টটা নিয়ে অনেকেই কথা বলতে ভয় পায় বা কথা বলে না, সেই সাবজেক্টটাকে পুজোর থিম করবার পিছনে মোটিভেশনটা কি, অবজেক্টিভটা কি? না, এখানে তো প্রচুর মানুষ এখানে আসেন এবং আমরা তো এইগুলো একটা প্ল্যাটফর্ম যেখানে 80 লক্ষ 90 লক্ষ লোক আসবেন এবং এই কথাগুলো বলা উচিত যে আমরা মূলত যে কাজটা করছি এটা বেঙ্গল ফ্যামিন, তার সাথে গাজা, তা সেটা দুটো যেন একসাথে মিশছে। 82 বছর একসাথে মিশছে, 5,500 কিলোমিটার একসাথে মিশছে। তো এই প্রান্তিক মানুষজনদের ওপর দিয়ে এই ঘটনাগুলো ঘটে, তা সেই জায়গাটা নিয়ে আমাদের কাজ এবং সেটা আমরা একটা জায়গায় আনতে চেয়েছি। বেঙ্গল ফ্যামিন ইতিহাসের পাতায় আছে, কিন্তু গাজার যে সিচুয়েশন সেটা অনেকে শাই অ্যাওয়ে করে কথা বলতে গিয়ে, কারণ ইন্ডিয়ার নিজস্ব ফরেন পলিসি আছে। দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আপনারা এই সাবজেক্টটা নিয়ে কথা বলছেন। প্রবেশ করলেই সবার আগে জেনোসাইড লেখা, এটার জন্য কারেজ দরকার, হক দরকার। আপনারা দুর্গাপুজোকে এই জিনিসটা সিলেক্ট করলেন কি মেসেজ দেওয়ার জন্য? দুর্গা এমন একটা দেবী, হ্যাঁ, তার সাহসের কাছে তো আমাদের সাহস খুব মানে নগণ্য, এবং তার 10টা হাত আছে। তা আমাদের মনে হচ্ছে যে দুর্গাপূজা এমন একটা জায়গা সেই কথাগুলো বলার সাহস দেয়, এবং এই দুর্গাপুজোর মাধ্যমেই এত লক্ষ মানুষ আসে। এবং দুর্গাপুজো আমরা জানি যে এটা তো কোনো ছোট ফেস্টিভ্যাল নয়, সারা পৃথিবীর মানুষজন এখন এখানে আসছেন দেখতে। মানে ওয়ার্ল্ড লার্জেস্ট ফেস্টিভ্যাল, পাবলিক আর্ট ফেস্টিভ্যাল বলা যায় দুর্গাপুজোকে এখন। তা এইখানেই তো বোধহয় সুযোগ বলার, এখানেই তো বোধহয় সুযোগ জানানোর যে প্যালেস্টাইনের মানুষটার কথা, আমাদের পূর্বপুরুষদের কথা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কবিতা, যেটা ওপরে আপনারা সাউন্ডে শুনছেন, সেটা যারা যুদ্ধ দেখেছে তাদের একজনের ভয়েস, এবং যিনি লিখেছেন যিনি নামা হাসান, আর তার ভয়েসটা দিয়েছেন মানে রিসাইট করেছেন রিয়েডা বলে আমাদের এক বন্ধু। এই নামা এখন 7টা বাচ্চা নিয়ে গাজার বাইরে, গাজা স্ট্রিপের বাইরে টেন্টে আছেন। তা এইগুলো আমরা বলবো না তো কারা বলবে? এই যে একটা শ্রেণীর মানুষজন বারবার করে বলে যে আমরা দেখেওছি যে গাজার এই সিচুয়েশনের সময় কয়েকজন সেলিব্রেট করেছে গাজার এই দুরবস্থার, সেটা সেলিব্রেট করেছে। তাদের মাইন্ডে হয়তো কোনোভাবে একটা ধর্মীয় সমীকরণ কাজ করেছে। যারা এফেক্টেড তারা ওখানকার মুসলমান, আর আমাদের ধারণায় রয়েছে বা যেটা বলা হয় মা দুর্গা এটা হিন্দু ও ধর্মীয় অনুষ্ঠান। এই যে দুটোর মিলটা আপনি করলেন, দুটোর মিল তো বাংলাতেই সম্ভব, এটা অন্য রাজ্যে হতো কিনা জানি না। কারণ এইখানে 50% কি 60% মানুষ আর্টিসান যারা কাজ করে তারা ধর্মে মুসলমান। তো এইটা বাংলাতে, এই বাংলাতেই সম্ভব এই নিয়ে কথা বলার, এই বাংলাতেই সম্ভব। বাংলাতে রেনেসা হয়েছে, হ্যাঁ, তা এইখানে বলবো না তো কোথায় বলবো? বাংলা তো আমাদের গ্রাউন্ড, এবং দর্শকরা এইভাবে অ্যাপ্রিসিয়েট করছে কাজ, এবং তারা পড়তে চাইছে, জানতে চাইছে, আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। সেইটাই তো আমাদের সাহস, এই মানে সত্যি বলার সাহস বাঙালিদের তো থাকবেই, হ্যাঁ, সেটা সেই জন্যই কাজটা করা। এই আমরা তো পারি শুধু গল্পটা বলতেই, হ্যাঁ, যতক্ষণ রাত গভীর হয় ততক্ষণ ওই গল্পটা বলেই যাব। আমরা শিল্পী হিসাবে আমরা তো স্টোরি টেলার, আমাদের কর্তব্য গল্পগুলো বলার। হ্যাঁ, যারা আমরা এই বক্সটায় দেখছি যারা সিজফায়ার করায় তারাই অস্ত্র বিক্রি করে ক্যান্ডির মতন, হ্যাঁ, তা সেই জায়গাগুলো তো দেখেছি। আমাদের বেঙ্গল ফ্যামিন দেখেছি ম্যানমেড, যেখানে খাবার উদ্ভিদ হয়, যেখানে খাবার স্টোর করে রাখতে হয়, সেইখানে একটা মানুষের তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের তৈরি একটা ফ্যামিন দেখেছি। এবং শুধু সেটা ব্রিটিশরা নয়, ভারতীয় পুঁজিবাদীরা, ভারতীয় পুঁজিপতিরাও সেখানে কাঁধে কাঁধ মিলে তাদের সাথে খাবার মজুত করে আমাদেরকে না খেতে হয়েছে আমাদের। এবং সেই ঘটনাগুলো তো নাড়া দেয় সবাইকে, শিল্পী হিসাবে আমাকেও নাড়া দেয়। আর শিল্পী হিসাবে যদি এইগুলো বলতে না পারি তাহলে তো আমাদের কাছে লজ্জার। হ্যাঁ, আমার মনে হয় সেই সাহসটা বাংলায় থেকে আমরা পেয়েছি, এবং বাঙালি দর্শকরা আমাদের দিয়েছে, এনকারেজ করছে। এবং দেখতে পাচ্ছেন সকালবেলা এরকম ভিড়, মানে প্রত্যেকেই এই কাজটা নিয়ে কথা বলছেন, আলাদা করে জিজ্ঞেস করেন, সেই জন্য হয়তো হয়েছে কাজটা। কিন্তু এই গল্পের মাধ্যমে
এই আর্টের মাধ্যমে আমরা কি সত্যি পৃথিবী পাল্টাতে পারবো? না, কখনোই পারবো না, কিন্তু আমরা প্রশ্নগুলো তুলতে পারবো। এই 80,000 বা 80 লক্ষ মানুষ এর মধ্যে যদি 8 জনও এইটাকে তার মধ্যে নেয়, সেই জায়গাটাকে ধরতে পারবো। এই আমরা একটা টেলিভিশনের একটা ইনস্টলেশনও করেছি, এখন ফেক নিউজে ভরে গেছে। আমরা একটা দেশে যুদ্ধ হচ্ছে বলে আমরা উল্লাস করছি, একটা দেশ ধ্বংস হচ্ছে আমরা উল্লাস করছি। সেইটা তো বোধহয় মনুষ্যত্ব নয়। মানে মানুষের তো অন্য একটা চরিত্র আছে, মানুষের অন্য একটা ধর্ম আছে। সেই ধর্মকেই আমরা সেলিব্রেট করতে চাইছি এই পুজোর মধ্যে দিয়ে। সেই মনুষ্যত্বের ধর্মকেই আমরা এখানে খোঁজার চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে। এই যে আপনি আজকে এই আর্টের মাধ্যমে প্রশ্নটা তুলছেন, আপনার মনে হয় এই মেইন স্ট্রিম মিডিয়ার বোধোদয় হবে বা লজ্জাবোধটা আসবে? না, সব দায়িত্ব তো আমরা নিতে পারি না। হ্যাঁ, কিন্তু কিছু দায়িত্ব নিতে পারি। যে শুধু প্যান্ডেলটা চুমকি দিয়ে না সাজিয়ে এরমভাবে কথা বলার, এই গল্পগুলো বলার আধার নামার আগে এই 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 বাংলার যে একটা সংস্কৃতি আছে সেটার কথা বলার। অযথা ইসলামোফোবিয়া নেই আমাদের বাংলায়। হ্যাঁ, অযথা আমাদের বললাম তো 60% কি আর একটু বেশি মানুষ এখানে যারা কাজ করেছে 150-200 জনের ওপর, তাদের বেশিরভাগ লোকই ধর্ম মুসলমান, সেটা দুর্গাপুজোর কাজ করছে। এটা একমাত্র আমাদের বাংলাতেই সম্ভব। 5 জন মিলে একটা সম্পূর্ণ দুর্গা তৈরি হচ্ছে এখানে। এবং আমরা যখন টেরাকোটার মূর্তি দেখতাম ঘষা ঘষা রঙের ওপর রঙটা চটে গেছে, সেই রকমভাবেই এই মূর্তিটার ডিজাইন করা। আর এটা একটা জার্নি আছে পুরো কাজটার মধ্যে। কোথাও গাজা গিয়ে আমাদের বেঙ্গলে মিশছে, বাংলা আবার গাজায় গিয়ে মিশছে। শুধু গাজা না, সুদান এবং মিডল ইস্টে বহু জায়গা এই ঘটনাগুলো ঘটছে। তা সেই জায়গা থেকেই আমাদের এই ভাবনাটা। হয়তো সত্যি এটা বাংলাতেই সম্ভব। জানেন তো, আমাদের দেশের কূটনীতি অনেক সময় আমাদের বিবেক, বিচার বুদ্ধিকে নির্ধারণ করে। অনেক সময় আমাদের দেশের কূটনীতি আমাদেরকে চুপ থাকতে বাধ্য করে। অনেক সময় আমাদের দেশের কূটনীতি নিজেই একটা টাইট রোপ ওয়াক হয়ে যায়। কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই যে চারিপাশে ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর ওই ফ্রিডম অফ এক্সপ্রেশনের হাত ধরে এই পূজা মণ্ডপ অনুমতি দিয়েছে আর্ট ক্রিয়েটিভিটিকে টু স্ট্যান্ড ইন সলিডারিটি, তাদের পাশে দাঁড়াতে যারা আজকে ভুক্তভোগী সন্ত্রাসের, যারা আজকে ভুক্তভোগী গাজাতে, যারা ভুক্তভোগী হয়েছে ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন। এই আর্ট, এই ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাটলিস্ট আমাদেরকে এই সুযোগটি দিয়েছে ওই নামটা নেওয়ার। নামটা হলো প্যালেস্টাইন। জানেন তো, আপনি এখানে আসলে ডান দিকে যেমন এই জেনোসাইড লেখা ভাঙা দেওয়ালের টুকরোটা দেখতে পাবেন, ঠিক তেমনি তার অপর দিকে একদম আইডেন্টিক্যাল আরেকটি ভাঙা টুকরো রাখা হয়েছে। এটাও আর্ট, কিন্তু এটি ফাঁকা। ওই সাদা কাগজের মতো, ওই কালো স্লেটটির মতো, যেখানে আপনি নতুন করে অ আ ক খ লিখতে পারেন, নতুন করে একটি গল্প লিখতে পারেন। আর এই ফাঁকা ভাঙা দেওয়ালের মধ্যে লেখা রয়েছে দুটো লাইন, গল্প বলতে থেকো যতক্ষণ না রাত গভীর হয়ে আসে। আর্টিস্ট এই দুটো লাইনের মাধ্যমে জাগিয়ে তুলেছে একটি সত্যকে। গল্প বলা থেকে বিরত হয়েও না, গল্প বলাকে ভয় পেও না। যেমনই গল্প হোক, গল্প যদি সত্য হয় সত্যকে শুনতে হবে, গল্প যদি সত্য হয় সত্যকে বলতে হবে, গল্প যদি সত্য হয় সত্যকে বুঝতে হবে, গল্প যদি সত্য হয় একবার নয় বারবার করে বলতে হবে। তাই গল্প বলাকে আবার নতুন করে অনুপ্রেরণা দিয়েছেন, মোটিভেট করেছেন এই থিমের মাধ্যমে। বলেছেন যতক্ষণ না রাত গভীর হয়ে আসে নিজের মুখ বন্ধ করো না, প্রশ্ন করা থেকে বিরত থেকো না। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে কলকাতার বেহালা ফ্রেন্ডস ক্লাব থেকে আমি তমাল সাহা, নিউজ 18 NTD বাংলার জন্য।